গতকাল অবশেষে কিন্তু আলোচনার জট কেটেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 5 ঘন্টা বৈঠক হলো আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে সার্বিকভাবে প্রশাসনের, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। একদিকে কলকাতার পুলিশ কমিশনার আজ বিকেল 4টের পর তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, একই সঙ্গে ডিসি নর্থ সরানো হচ্ছে তাকে, এবং চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা এদেরও কিন্তু সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কিন্তু জানাচ্ছেন যে কর্মবিরতি তখনই প্রত্যাহার হবে যখন নির্দেশগুলো কার্যকর হবে। আর আজকে দিনে অবশ্যই আমাদের যা নজর থাকবে, সকাল 11টা থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে আবারও আরজিকর মামলার হিয়ারিং রয়েছে। সেখানে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেয় সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে, এবং রাজ্যের পক্ষ থেকেই বা কি সওয়াল করা হয়। তবে একেবারে দিনের শুরুতে পাশাপাশি দুটো রেডের ছবি আপনাদের দেখাবো। আপনারা জানেন আরজিকর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং একই সঙ্গে ইডি। তারাও কিন্তু ইতিমধ্যেই তল্লাশির কাজ শুরু করেছে। একযোগে একাধিক জায়গায় সকালে শুরু হয়েছে তল্লাশি। দুটো জায়গায় আপনাদের সরাসরি নিয়ে যাব। প্রথমে নিয়ে যাব সিঁথিতে, যেখানে সুদীপ্ত রায় তার বাড়ি এবং তার যে অফিস সেখানে কিন্তু ইতিমধ্যেই নার্সিংহোম, সেখানে তল্লাশি শুরু হয়েছে। এবং অন্যদিকে এক ওষুধ ব্যবসায়ী তার বাড়িতে বালিগঞ্জ সার্কুলার রোড, সেখানেও চলছে তল্লাশি। প্রকাশ সিনহা এবং ব্রতদীপ ভট্টাচার্য, প্রথমে প্রকাশের কাছে যাব। প্রকাশ, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। ইডির অফিসাররা তারা কিন্তু এই বাড়ির ভেতরে রয়েছেন। নিচের তলায় নার্সিংহোম এবং ওপরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায় তিনি থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা প্রায় 1 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছেন। তুমি জানো এই বাড়িতেই কিন্তু কিছুদিন আগেই সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। মূলত আরজিকরের যে দুর্নীতির মামলা, যে মামলা তদন্ত প্রথমে সিবিআই, তারপর ইডি অফিসাররা এফআইআর করে তদন্ত শুরু করেন। সেই মামলায় কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান। সিটিতে তারা রয়েছেন বালিগঞ্জ সার্কুলার রোডে, তারা হুগলিতে রয়েছেন। অর্থাৎ একসঙ্গে 30 থেকে 40 জন অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। গেটের বাইরে রাস্তার ওপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই সামনে যে আরেকটা বাড়ি, যে কলাপসিকেবল গেট দেখতে পাচ্ছ, এই গেটের ভেতরে ইডি অফিসাররা প্রবেশ করেন। ভেতর থেকে একজনকে বার করে অন্যদিকে যে জায়গায় নার্সিংহোম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা অফিস, সেই অফিস তালা খুলে দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে বলে দিই, প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন বা তাদের ইডি সূত্রের খবর যে গত কয়েক মাস ধরে প্রাথমিকভাবে তদন্ত করে এফআইআর হওয়ার পর থেকেই কিন্তু তারা বেশ কয়েকটা নথি পেয়েছেন, ডকুমেন্ট পেয়েছেন, এবং সেখানেই কিন্তু সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। তুমি জানো রোগী কল্যাণ সমিতির তিনি চেয়ারম্যান ছিলেন আরজিকরের এবং আরেকটি মেডিকেল কলেজে, যেটা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি কিন্তু ভেঙে দেন। একেবারে প্রকাশ, এবং আজকে ইডি যেমন তল্লাশি চালাচ্ছে, এর আগেও আমরা দেখেছি যে সিবিআই কিন্তু তার বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে সুদীপ্ত রায়কে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ব্রতদীপের কাছে চলে যাবো। ব্রতদীপ, বালিগঞ্জ সার্কুলার রোড এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি, সেখানে তল্লাশি শুরু হয়েছে। দেখো, বালিগঞ্জ সার্কুলার রোডে আজকে যেখানে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন, তিনি ওষুধ ব্যবসায়ী নয়, মেডিকেল ইকুইপমেন্টসের সাপ্লায়ার। ঠিক যেমন আগের দিন আমরা দেখেছিলাম কালিন্দিতে অকটেন মেডিকেল নামে এক এই মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ারের অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা, আজকেও কিন্তু ঠিক সেইভাবেই বালিগঞ্জ সার্কুলার রোডে রাধা নিকেতন নামে যে আবাসন, এই আবাসনে আজকে এসেছেন ইডি আধিকারিকরা। এবং এইখানেই সন্দীপ জৈন নামে এই ব্যবসায়ী, ইনি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন এবং তার অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কী কারণে এই তল্লাশি অভিযান, যেটা জানা যাচ্ছে যে আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষ হওয়ার পর যে সমস্ত সংস্থা বা কোম্পানি তারা সেখানে বিভিন্ন ঠিকাদারির কাজ পেয়েছিল কিংবা সাপ্লাইয়ের বরাত পেয়েছিল, তাদের যে সমস্ত নথিপত্র সেগুলো খতিয়ে দেখে বেশ কিছু সন্দেহজনক জিনিস পেয়েছে ইডি, এবং সেই সবগুলো খতিয়ে দেখেই তারা কিন্তু প্রত্যেকে এই সমস্ত সন্দেহজনক জায়গাগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আগের দিন একটি মকটেন মেডিকেল নামে এরকম একটি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ারের অফিসে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর আজকে এই সন্দীপ জৈনের বাড়ি এবং অফিস, এই যে রাধানিকেতন যে আবাসন, এখানে বাড়িও রয়েছে এবং অফিসও রয়েছে এই সন্দীপ জৈনের, সেইখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেটা অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ বিভিন্ন তার পছন্দসই সংস্থাকে বাজার দরের থেকে অনেক বেশি রেটে তাদের থেকে
বিভিন্ন জিনিস আরজিকর হাসপাতালে কিনতেন এবং তার বিনিময়ে তাদের থেকে মোটা টাকা কমিশন নিতেন, এবং সেই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকরা আজকে সন্দীপ জৈনের যে অফিস সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার যা যা লেনদেন হয়েছে আরজিকর হাসপাতালের সাথে এবং কি কি ইকুইপমেন্টস তিনি লেনদেন করেছেন এবং তার যে পারচেজ কপি, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেখানে ভুয়ো টেন্ডারের ভিত্তিতে কাজ পাইয়ে দেওয়া হয়েছে, যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল, মূলত তারই তদন্তে আজকে ইডি। দুজনকেই ধন্যবাদ। আপনাদের শুনিয়ে দেবো গতকাল একেবারে দীর্ঘ 5 ঘন্টা ধরে যে বৈঠক হলো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়িতে ফের আমন্ত্রণ জানিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের, এবং সেখানে দীর্ঘ 5 ঘন্টার বৈঠক। 5 দফা দাবিতে একেবারে অনড় ছিলেন চিকিৎসকরা, যদিও 4 দফা দাবি কিন্তু তাদের মেনে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটু বেশিই মেনেছি কারণ ওরা ছোট। শুনুন। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনকারী পড়ুয়ারা কি বললেন শুনুন। কয়েকটি কথা, 2-3টা জিনিস মিটিংয়ে হয়েছে, কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার মিলিন গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটা আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ তার বাবা মা নিজের কাছে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আমি ডাক্তারদের দিয়ে আলোচনা শুরু করব। ডক্টর সাবরিনা ফারহিন রয়েছেন আমার সঙ্গে এবং ডক্টর তথাগত দাস। আমি প্রথমে ডক্টর ফারহিনের কাছে যাব। আপনারা কি সন্তুষ্ট? আপনাদের নৈতিক জয় হলো গতকাল? ডেফিনেটলি, বিকজ আমাদের মেন যে দাবিগুলো ছিল তার মধ্যে ফার্স্ট দাবি তো আপনারা জানেন, ইট উইল টেক টাইম বিকজ ইটস এ কোর্ট প্রসিডিং অ্যান্ড ইনভেস্টিগেশন চলবে। বাট রিগার্ডিং দ্য সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের ছিল যে আমাদের ডিএমই অ্যান্ড ডিএইচএসের মানে সরাতে হবে পদ থেকে, সেটা অবশ্যই মেনে নেওয়া হয়েছে। অ্যান্ড ইটস এ হিউজ ভিক্টরি অন আওয়ার পার্ট, আমাদের তরফ থেকে এটা বিশাল নৈতিক জয়। বিকজ ডেফিনেটলি ওনারা অ্যাডমিনিস্ট্রেশনের হেডে আছেন, তো যে যখন হেডকেই সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা আশা রাখি যে এরপরে ট্রান্সপারেন্সি ইন দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন উইল কাম। অলসো থার্ড পয়েন্ট যেটা ছিল, যেহেতু আমরা দেখেছিলাম যে পুরো ম্যাটারটাতে কলকাতা পুলিশের একটা নীরবতা এবং রাইট ফ্রম যে এভিডেন্স ট্যাম্পারিং, সেখান থেকেও আমাদের যে যে দাবিগুলো ছিল সেখান থেকেও আমাদের দেখা গেছে যে ডিসি নর্থ এবং সিপি তাদেরকে সরিয়ে দেওয়ার ফলেও আমরা চেয়েছিলাম যে একটা ট্রান্সপারেন্সি আসুক। বিকজ তারা প্রথম দিন থেকে রাইট ফ্রম ডে ওয়ান আমরা এটাই ফিল করেছি যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিরুদ্ধে সেরকম কিছু করা হয়নি, তারা সেখানে ছিলেন, অথচ এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, যথেষ্টভাবে হয়েছে। এবং যেহেতু এভিডেন্স ট্যাম্পারিংটা এতভাবে হয়েছে সেই জন্য ইনভেস্টিগেশন ইজ টেকিং মোর টাইম। তো ডেফিনেটলি আমাদের মুভের ফার্স্ট মুভ নিয়ে উই আর ভেরি হ্যাপি, আমরা সকলেই সেটা নিয়ে ভীষণ সন্তুষ্ট এবং আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং আমাদের মনে হয়, যেটা একটা। তাহলে হোয়াট নেক্সট? ডেফিনেটলি আমাদের এখন চলবে, মানে আমাদের লড়াই তো চলছে এবং এটা চলবে। অ্যান্ড আমরা আজকে তাকিয়ে আছি সকলেই যে আমাদের সুপ্রিম কোর্টের কি রায়
বেরোই সেটার দিকে, একদম। তো নেক্সট মুভ উইল বি ডিসাইডেড দেন। বেশ, আমি ডক্টর দাস এই জায়গায় যাই। অবশ্যই সুপ্রিম কোর্টের গতবারের যে শুনানি ছিল 9 তারিখ, যেখানে আপনাদের একটা ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছিল যে 10 তারিখ বিকেল 5টার মধ্যে আপনারা কাজে যোগ দিন। যদি না যোগ দেন, যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো পদক্ষেপ করবেন না। আপনারা আপনাদের দাবিতে অনড় থেকেছেন। 5 দফার মধ্যে 4 দফা দাবি আপনাদের গতকাল মিটেছে। আপনারা বলছেন আপনারা সন্তুষ্ট, মিনিটস আপনারা সইও করেছেন। তাহলে এবার কি? এখনো তো কর্মবিরতি চলছে। উত্তরটা দেওয়ার আগে দুটো কথা ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, একটা সরকারের শীর্ষ স্তর থেকে যে বলা হচ্ছে না সরানো হলো, আমাদের কথাটা খুব পরিষ্কার। আমাদের 38 দিনের যে মাটি কামড়ে লড়াই, তার জন্য সরকার সরাতে বাধ্য হলো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জুনিয়র বলে একটু বেশি মেনে নেওয়া হয়েছে। এই ন্যারেটিভটা প্লিজ দেবেন না, কারণ আমরা ওই চেয়ারটার কাছে গেছিলাম, দিদির কাছে যাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কাছে গেছিলাম আমরা। খুব ক্লিয়ার করে আমরা বলতে চাই এটা। তার জন্য আমরা লাস্ট যে মেলটা করেছিলাম সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল কোনো অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেসে আমাদের ডাকা হোক, কালীঘাটে নয়। যাই হোক, সেটা মানা হয়নি, আলাদা বিষয়। আচ্ছা, এবার আমি যে কথাটায় আসি, আপনি যেটা বলছিলেন যে হোয়াট নেক্সট, আমাদের কালকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আন্দোলন মঞ্চ থেকে যে ধর্ণা বা অবস্থান বা কর্মবিরতি কোনো কিছুই কিন্তু এক্ষুনি তোলা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত নির্দেশ পাচ্ছি। আপনি যদি মিনিটসের শেষ পয়েন্টটা দেখেন, আমরা খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, যেটা নিয়ে আমাদের অনেক দড়িটানাটি করতে হয়েছে ওইখানে মিটিংয়ে, তারা সহজে রাজি হচ্ছিল না সেটা অ্যাড করতে মিনিটসে, যে ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, আমাদের দাবি ছিল এদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন আনতে হবে। কারণ দেখুন, আমি সিপিকে সরিয়ে দিলাম, আমি দেখলাম তাকে পরের দিন ডিজি করে দেওয়া হলো। এটা তো হতে পারে না। এই সরকারের জমানে আমরা পরিষ্কারই দাবিটা জানাচ্ছি যে ডিসিপ্লিনারি অ্যাকশন যেন এনশিওর করা হয়, সেটা যে আমরা সরকার মেনে নেয়নি সেটাও কিন্তু আমরা পরিষ্কার ওখানে উল্লেখ করেছি। এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের ক্ষেত্রে যে ট্রান্সফার না করার যে অনমনীয় মনোভাব সরকার দেখিয়েছে, আমরা দাবি দেখেছি পরিষ্কারভাবে যে স্বাস্থ্য ভবন সাফাই করে যে আমরা কল দিয়েছিলাম, ডিএমই স্যার, ডিএইচএস স্যার। আমি একটা জিনিস তাহলে এখানে জানতে চাইবো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন, সেটা হচ্ছে যে বিনীত গোয়েল যে জায়গায় চেয়েছেন তাকে এরপরে সেই জায়গাতেই তাহলে দেওয়া হবে। তাহলে এখানে কি আপনাদের কোনো আশঙ্কা থেকে থাকছে? দেখুন, আমাদের আশঙ্কা প্রথম দিন থেকেই আছে যে এই মানুষগুলো এই পদটাকে, দেখুন বিনীত গোয়েল ব্যক্তির সঙ্গে কিন্তু আমাদের কোনো সংঘাত নেই, একদম সিপি একদম কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার হিসেবে এই প্রত্যেকটা মানুষ যে কজনের নাম আমরা বলেছি, আমরা কারোর নাম কিন্তু মেনশন করি না, আমরা মনে করেছি সেই মানুষটি ওই পদে বসার অনুপযুক্ত। সেই ঘটনার সময় এবং ঘটনার পরবর্তী সময় খুনের প্রমাণ লোপাট এবং খুনের প্রমাণ লোপাট যেটা করলো তাদেরকে হাইড করা, এই 3টে বিষয়ে এই সমস্ত মানুষগুলোর কিন্তু দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারেন না। যার জন্য কিন্তু আমরা বারবার করে এদের পদত্যাগ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন চেয়েছি। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় একযোগে 6 জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সিথিয়ার বালিগঞ্জ সার্কুলার রোড দেখিয়েছিলাম, আর এবার দেখাবো সুদীপ্ত রায়ের বাংলো, হুগলির দাঁড়পুরে। সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌমিত্র, দেখো, ইডি আধিকারিকরা যে 6টা জায়গায় হানা দেয়, তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সেই সুদীপ্ত রায়ের যে বাংলো, সেই বাংলোতে আজকে ইডি আধিকারিকরা এই কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। তুমি দেখতে পাচ্ছ সেই বাংলোর গেট, আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদার তোমাকে দেখাচ্ছে। দেখো, এই বাংলোর একদম গেটের বাইরে 3 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন। এই যে কালো গেট, এই কালো গেটের খুললেই তারপরেই হচ্ছে সুদীপ্ত রায়ের এই বাংলো। বিরাট জমি নিয়ে কুসুমিতা এই বাংলো। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, সুদীপ্ত রায় এখানে মাঝে মধ্যেই আসতেন এবং বিভিন্ন স্পেশাল যে অকেশনালি যে দিনগুলো, যেমন ধরো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই দিনগুলো সুদীপ্ত রায় তিনি আসতেন এবং সুদীপ্ত রায়ের সঙ্গে আরও অনেক ব্যক্তি যারা আসতো, প্রচুর গাড়ি নিয়ে আসতো। এবং তার স্থানীয় মানুষজন যেটা দাবি করছেন যে যখন সুদীপ্ত রায় এখানে আসতেন, তার প্রচুর গাড়ি এখানে আসতো, সেখানে এই যে রাস্তা, এই রাস্তা একেবারে নো এন্ট্রি করে দেওয়া হতো, অন্য কোনো গাড়ি এখানে ঢুকতে পারতো না। এবং প্রত্যেকেই তারা এসে এই যে বাংলোয় তারা আসতেন। এবং স্থানীয় মানুষজন যেটা জানতে পেরেছেন বা স্থানীয় মানুষজন যেটা জানতে পারতেন, তারা যেমনটা দাবি করছেন আমাদের সামনে, সেটা তারা বলছেন যে এই বাংলোয় এসে সুদীপ্ত রায় অন্যান্য ব্যক্তিদের নিয়ে এখানে তারা ফিস্ট করতেন বা বনভোজন করতেন, বিভিন্ন রকম উৎসব পার্টি করতেন এই বাংলোতে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই বলছেন। ইডি আধিকারিকরা আজকে, তুমি জানো যে সিথির মোড়ে যে সুদীপ্ত রায়ের যে হসপিটাল, সেখানে যেমন পৌঁছে গিয়েছেন, তার পাশাপাশি দাঁড়পুর এলাকা, গ্রাম হচ্ছে দাঁড়পুর আর থানা হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত দাঁতপুরের এই বিশাল বাংলো। তুমি এই কালো গেট দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে ইডি অফিসিয়ালসরা যখন এই কালো গেট খুলেছিল, তখন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই কালো গেটের ভেতরে বিরাট একেবারে সাম্রাজ্য বলতে পারা যায়। এখানে খরগোশ থেকে শুরু করে মুরগি, বিভিন্ন রকম পশু পাখি যেমন রয়েছে, প্রচুর, চারিদিক একেবারে সবুজের সমারোহে ঘেরা, যেটা এক কথায় বলা যায় ফার্ম হাউস। সেই এটা হচ্ছে সুদীপ্ত রায়ের সেই ফার্ম হাউস বলা যেতে
যেতে পারে। এবং গেটে ঢোকার মুখে যে কালো গেট তার মাঝেই লেখা রয়েছে বাসু রয়, এবং এটা তালাবন্ধ অবস্থায় ছিল। ইডি অফিসিয়ালসরা যখন এখানে এসে পৌঁছয় তখন এটা তালাবন্ধ অবস্থায় ছিল। ইডি অফিসিয়ালসরা যে স্থানীয় বাসিন্দা, সেই স্থানীয় বাসিন্দার সাহায্য নেয়। স্থানীয় বাসিন্দা সাহায্য নিয়ে একজন স্থানীয় বাসিন্দার বাইকে করে একজন ইডি অফিসিয়ালস যায় এখানে যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ডের বাড়িতে গিয়ে সেই সিকিউরিটি গার্ডকে আবার এখানে নিয়ে আসা হয়। সিকিউরিটি গার্ড এসে এই তালা খুলে দেয়। তালা খুলে দেওয়ার পর ইডির বিশাল ফোর্স, প্রায় 10 থেকে 12 জন ইডি অফিসিয়াল সেই সুদীপ্ত রায়ের বাংলোতে তারা প্রবেশ করেন। এখানে এখন তল্লাশি অভিযান চলছে যে সুদীপ্ত রায়ের এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, কারণ সুদীপ্ত রায় মাঝে মধ্যেই এখানে আসতেন এবং স্থানীয় বাসিন্দারা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও তিনি ছিলেন। সৌমিত্র, ধন্যবাদ। আর গতকাল যখন এই নৈতিক জয় যাকে বলছেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘ 5 ঘন্টার বৈঠকের শেষে তাদের 4 দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন, তারপরে উচ্ছ্বাসের ছবি দেখা গেল। কি বললেন সেলিব্রিটিরা, শুনুন। কিছুটা তো সাফাই সম্পূর্ণ হলো আর কি, পুরোপুরি যে সাফাই হয়েছে তা নয়, কারণ এটা অনেক বড়। মানে যদি আজ মুখ্যমন্ত্রী সবকিছুও মেনে নিতেন তারপরেও সাফাই অভিযানটা শেষ হয়ে যায় না। আমার তো মনে হয় যে প্রত্যেকটা যা যা সিস্টেম আছে, মানে সেটা পিডাব্লিউডি হতে পারে, যে কোনো সব জায়গায় করাপশন চলে। আমাদের সাধারণ মানুষদের সবকিছুর বিরুদ্ধেই কথা বলতে হবে। মানে এটা একটা প্র্যাকটিসের মতো। আমরা যদি কথা বলাটা এই যে আমাদের শুরু হয়েছে, সেটা একটা ভয়াবহ মৃত্যু থেকে আমাদের শুরু হলো। আমরা তো এটা চাইনি, কিন্তু যখন একবারে চোখ খুলে যায় চোখটা বন্ধ করাটা উচিত হবে না। মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। আমার তো মনে হয় যেখানে যে থ্রেড কালচার, দুর্নীতি, সবের বিরুদ্ধে আমাদের, মানে একটা সাধারণ মানুষের এত সাহস তারা পান না। কিন্তু এই যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু বহু সাধারণ মানুষকে জোরে কথা বলার, মেরুদণ্ড সোজা রাখার একটা দিক তারা দেখিয়ে দিয়েছেন এই আন্দোলন। একটা একটা করে ধাপ পূরণ হচ্ছে, যদিও এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে যখন আজকে আমার চোখে জল এসেছিল, ডাক্তার ছাত্রছাত্রীরা বলেছেন দিদি এখন চোখে জলের সময় নয়, লড়াই এখনো অনেক দূর। তার কারণ হচ্ছে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার এক্সিকিউশনটা সবাই দেখতে চায়। আমরা চোখে দেখতে চাই, যেটা আমরা কানে শুনলাম সেটা আমরা চোখে দেখতে চাই। এবং শেষ পর্যন্ত যেহেতু সবকটা দাবি এখনো পূরণ হয়নি, এবং মাননীয়া ডাক্তারদের কাছে শুনলাম মাননীয়া মেনে নিয়েছেন যে ওদের যে 1, 2, 3, 4, 5 সবকটাই যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি, সেটা মাননীয়া মেনে নিয়েছেন। কাজে সবকটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আন্দোলন চলবে। কিন্তু আন্দোলন সঠিক পথে এগোচ্ছে, অন্তত এইটুকু বলা যেতে পারে। প্রত্যেকটা জয়কে আমাদের সেলিব্রেট করতে হবে নিশ্চিতভাবে। সবাই নিশ্চয়ই একটা স্বস্তি বোধ তো হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন না এই পুরো বিষয়টা কার্যকরী হচ্ছে এবং অ্যাটলিস্ট একটা পেন অ্যান্ড পেপারে কোথাও একটা সাইন্ড হয়ে কিছু একটা বেরোচ্ছে, ততদিন অবধি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে। এবং যতদিন না ওনারা দেখবেন এবং ওনাদের মনে হবে যে মানে দ্য চেঞ্জেস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ততদিন অবধি আন্দোলন চলবে।